সবাই দেখো তো আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবার। ওকে, আমাকে কাইন্ডলি একটু জানাবা যে সবাই সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমাকে সাউন্ড জানাও শোনা যাচ্ছে কিনা। আমাকে কাইন্ডলি একটু জানাও এবার। যারা যারা ক্লাস করতেছো, ক্লাস যুক্ত হচ্ছ, দ্রুত জয়েন হও। আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, অনেকে লিখতেছো জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা এবার। আমার যে বোর্ড, আমাদের যে প্রেজেন্টেশন করছি এখানে, এটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা। সবাই দ্রুত নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমার সাথে যারা ফ্রেন্ডরা আছে এটা তারা যাতে ক্লাসটা দেখতে পারে। ওকে, সবাই দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও। ওই একজন বলছে আমাকে দেখা যায় না, আমার ফেস দেখা যাচ্ছে উপরে, ওই যে ছোট করে গোল করে। ঠিক আছে, উপরে দেখো আমার ফেস দেখা যাচ্ছে, প্রবলেম নাই। ঠিক আছে, দ্রুত সবাই আমাকে জানাও যে আমাকে ফেস এবার দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ড ক্লিয়ার কিনা, আমি যে প্রেজেন্টেশন অন করছি এটা ক্লিয়ার কিনা। আমি স্ক্রিন এখনো কিছু দেখাইনি। সে কি কথা, আমার কি স্ক্রিনে প্রবলেম? আচ্ছা, দাঁড়াও, এবার দেখো স্ক্রিন ক্লিয়ার কিনা। স্ক্রিন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও এবার। দেখো তো আমি প্রেজেন্টেশনটা বড় করতেছি, এবার দেখা যায় কিনা। দেখো আমার প্রেজেন্টেশনটা বড় করতেছি, উপরে দেখা যায় কিনা। আচ্ছা, একজন লিখছে সাউন্ড কম আসতেছে, তো সাউন্ড তোমার ফোনে ফুল বাড়িয়ে নাও, পুরোপুরি সাউন্ড বাড়িয়ে নাও তোমার ফোনে। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনে একজন লিখছো নো। নো মানে কি স্ক্রিন প্রবলেম নাকি স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, তোমাদের বঙ্কিম ভাই লিখছে আমাকে গোলগাল খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে গোলগাল খুঁজে পেতে গেলে আমার এই চৌকোনা প্রেজেন্টেশন আর দেখা যায় না, তাই এই জন্য আমি আপাতত আমার গোলগাল চেহারাটা অফ রাখছি। ঠিক আছে, এই প্রেজেন্টেশন বেঁধে যাচ্ছিল বঙ্কিম, এই জন্য আমি অফ রাখছি, আমার ছবিটা আপাতত অফ রাখছি, আবার ক্লাসের শেষে কথা হবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখো আমার ছবি দেখা, মানে আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা শুরু করব। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের আজকের যে চ্যাপ্টারটা আমরা আলোচনায় আনতেছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর।
এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা না ভেক্টর ম্যাথের ভিতর করছি 9-10-এ হায়ার ম্যাথে করছি, তো ভাইয়া ভেক্টর আবার এখানে কি কাজে লাগবে? তো প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভেক্টর কি কাজে লাগবে, এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের এই যে ফিজিক্স, এই ফিজিক্সে পুরোটাই আমাদের এই ভেক্টরের উপর ডিপেন্ড করে তৈরি, পুরোটাই আমাদের পড়াশোনা যা আছে এখানে পুরোটাই এই ভেক্টরের উপর তৈরি করে। ওকে, তো আমরা চেষ্টা করব এই ভেক্টরটা অধ্যায় ক্লিয়ার করার, যাতে পরবর্তীতে আমাদের যে সকল অধ্যায়ে ভেক্টরের প্রয়োগ আছে সবকটা অধ্যায়তেই আমরা এই ভেক্টরটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। ওকে, আচ্ছা, আগের দিন আমি ফিজিক্সে কিছু কোশ্চেন করি মাঝে মাঝে গ্রুপে, তো সেখানে আমি একটা কোশ্চেন করছিলাম মুখে মুখে, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে। আমি সেই কোশ্চেনটা দিয়ে আবার শুরু করতেছি। তা আমাদের এই ভেক্টরটা হচ্ছে সেই আধুনিক পদার্থবিজ্ঞানের। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এই আধুনিক পদার্থবিজ্ঞান এটার জনককে। সবাই একটু কমেন্ট করো, আমাকে জানাও একটু কে। এটা আমার দেওয়া প্রথম কোশ্চেন ছিল। সবাই একটু জানাও আমাকে যে এই আধুনিক পদার্থবিজ্ঞান এটার জনককে। ঠিক আছে, ওকে, আমাকে জানাও একটু যে এই আধুনিক পদার্থবিজ্ঞান এর জনককে। ঠিক আছে, আচ্ছা, একজন কমেন্ট করতেছো। আচ্ছা, কমেন্ট করতেছো, করো, করতে থাকো। আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে, আমাকে কমেন্ট করো। ওকে, ওকে, অনেকেই কমেন্ট করতেছো। আচ্ছা, ঠিক আছে। এই দেখো কমেন্টের ভিতর অধিকাংশই লিখতেছে গ্যালিলিও, বাট কথা হচ্ছে যে গ্যালিলিও আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কথাটা পুরোপুরি সঠিক না। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান আসতেই মূলত আইনস্টাইনের হাত ধরে। ঠিক আছে, সো নিউটনও হবে না, গ্যালিলিও হবে না, হবে হচ্ছে কি আইনস্টাইন। ওকে, সবাই আমাকে একটু দ্রুত করে জানাও যে আমি আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, আমাকে একটু ক্লিয়ার করে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি আবার করে শুরু করি, এবার আমাদের পড়াশোনা শুরু করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তোমরা অনেকেই উত্তর করতেছো এখানে সেটা হচ্ছে গ্যালিলিও, বাট কথা হচ্ছে এখানে উত্তরটা হবে আইনস্টাইন। কেন আইনস্টাইন হবে? কারণ এই আইনস্টাইনের হাত ধরেই আমাদের প্রথম এই যে আধুনিক পদার্থবিজ্ঞান এটা সূচনা ঘটে। ঠিক আছে, সো আমাদের বলতে পারি যে এই আইনস্টাইন হচ্ছে কি আমাদের এই আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। আচ্ছা, চলো, তাহলে আমরা বলতে পারি আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আইনস্টাইন। ওকে, আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত এইচএসসি সাইকেল 1 ফ্রি সাইকেল, যেখানে আমরা এই ফ্রি সাইকেলের মধ্যে তোমাদের জন্য ভেক্টর অধ্যায়টি রেখেছি। তো সবার রেসপন্সের ভিত্তিতে যদি রেসপন্স সবার ভালো পাই, তাহলে আমরা আবার সামনে আরও ফ্রি কোর্স আনবো। ওকে, তো সবাই কি করতে প্রস্তুত? সবাই খাতা কলম নিয়ে বসতো কিনা? সবাই খাতা কলম নিয়ে বসতো? আচ্ছা, তোমাদের বঙ্কিম ভাই বলছে যে ফিজিক্স পারে না কিছু, তো তোমাদের বঙ্কিম ভাইও তাহলে আমাদের সাথে ক্লাস করতে বসে গেছে, দেখছো? তোমাদের বঙ্কিম ভাইও ক্লাস করতে বসে গেছে, আর সেখানে তোমরা যদি ফ্রি ক্লাস পেয়ে ফ্রেন্ডদের মাঝে শেয়ার না করো, তাহলে কি সেটা তোমাদের জন্য খারাপ হবে, নাকি তোমার ফ্রেন্ডরা যারা ক্লাস করতে পারতেছে না তাদের জন্য খারাপ হবে? ঠিক আছে, আচ্ছা, চলো, তো আমরা ফিজিক্সটা শুরু করি।
তো এইটা হচ্ছে আমার এখানে এসএসসি সাইকেল, ফ্রি সাইকেল, এটা চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। সো এরপর আসো আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম পার্বণ নন্দী, ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে, এবং তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি যুক্ত থাকবো এই পুরো কোর্সে। ওকে ওকে, তাহলে চলো এরপরে আমরা এসে যাই। দেখো চ্যাপ্টার আউটকাম। চ্যাপ্টার আউটকামটা কি? আমরা একটা চ্যাপ্টার থেকে কি কি জিনিস শিখতে পারবো। ওকে, সবাই দেখো আমার বোর্ড ক্লিয়ার কিনা। আমার চ্যাপ্টার আউটকাম এই কথাটুকু যে আমি বোর্ডে লেখা, চ্যাপ্টার আউটকাম, চ্যাপ্টার প্রকারভেদ, ভেক্টর যোগ বিয়োগ গুণ, এগুলো দেখা যাচ্ছে কিনা সঠিক করে দেখে বলো আমাকে। ওকে, আমাকে জানাও দ্রুত যে আমার চ্যাপ্টার আউটকাম গুলো দেখা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তো আসো চ্যাপ্টার আউটকাম। চ্যাপ্টার আউটকামের ভিতর কি থাকবে? প্রথমে থাকবে ভেক্টরের প্রকারভেদ, অর্থাৎ কত প্রকার ভেক্টর প্রকারভেদ আছে। আচ্ছা, একজন লিখছে কার কার রেজাল্ট কত। কার কার রেজাল্ট কত এটা আপাতত না হয় ইনবক্সে জানা যাবে, বাট আমাদের এখন কার রেজাল্ট কি কত এসব জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা চলো আমরা চ্যাপ্টার আউটকাম শুরু করি। ওকে, এখানে দেখো চ্যাপ্টার আউটকামের ভিতর প্রথমে আছে কি ভেক্টরের প্রকারভেদ। আচ্ছা, ভেক্টরের প্রকারভেদ কি? কত প্রকার ভেক্টর আছে আমরা সামনে পড়তে গিয়ে দেখবো যে ভেক্টর অনেক প্রকার, অনেক ভেক্টরের প্রকারভেদ যা বলে অলমোস্ট শেষ করা যায় না। আমরা সেই প্রকারভেদ নিয়ে কিছু পড়াশোনা করব, ঠিক আছে? আর এরপর আছে ভেক্টরের যোগ। আচ্ছা, রিয়েল লাইফে দেখো ভেক্টর চ্যাপ্টারটা আমরা যখন পড়ি, ভেক্টরের আগে একটা জিনিস চিন্তা করো, আমরা ছোটবেলায় যখন 1 2 3 4 শিখি, তখন আমরা প্রথমে শিখি সংখ্যার প্রকারভেদ, লাইক কয় ধরনের সংখ্যা আছে, বা ছোট হাতের ছোট হাত বলছি 1 2 3 4 এটা হচ্ছে বাংলা সংখ্যা, 1 2 3 4 এটা হচ্ছে ইংলিশ সংখ্যা। সো আমরা বলতে পারি কি এই ভেক্টরের প্রকারভেদ হচ্ছে ঠিক সেরকমই আমাদের প্রথমে শিখতে হবে। ভেক্টর শিখতে গেলেই ভেক্টরের মৌলিক যে বেসিক প্রকারভেদ এটা শিখতে হবে আমাদের। ওকে, এরপর আসবে কি ভেক্টর যোগ। আচ্ছা, ভেক্টর যোগ মানে কি? ধরো আমরা ছোটবেলায় বীজগণিত শেখার পরে শিখতাম যোগ বিয়োগ, তো এখানেও আমাদের ভেক্টরের শেখার পর শিখতে হবে কি যোগ বিয়োগ। ওকে, তার মানে কি ছোটবেলায় আমরা যেরকম শিখতাম একটা পাটিগণিত শিখে বা একটা সংখ্যা শিখেই সে দুটো সংখ্যা যোগ করা শিখতাম, 2 আর 2 কেমন কত হবে, 2 আর 3 কত হবে, ঠিক সেরকম এখানেও ভেক্টরটা প্রকারভেদ শিখেই আমরা শিখবো কি ভেক্টর কিভাবে যোগ করতে হয়। তো স্বাভাবিকভাবেই যোগের পরে কি আসবে? ভেক্টর বিয়োগ। তো ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, এরপরে আসবে কি ভেক্টর গুণ। ওকে, তো এখানে দেখো আমি একটা জিনিস উল্লেখ করি নাই, সেটা হচ্ছে ভেক্টর ভাগ। আচ্ছা, ভেক্টরের ভাগ হয় কি না তোমাদের কি মনে হয়? আমাকে একটু কমেন্টে জানাও তো, ভেক্টরের ভাগ কি সম্ভব? আমাকে একটু জানাও তো। জানাও আমাকে একটু ভেক্টরের ভাগ সম্ভব কি না। ওকে, জানাও আমাকে। আচ্ছা, ভেক্টরের ভাগ সম্ভব কিনা এটা জানাতে থাকো, আমি যতক্ষণ পড়াটা কন্টিনিউ করতে থাকি। ওকে, দেখো এরপর আছে ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, ক্যালকুলাস তোমরা এটার সাথে একদমই পরিচিত না বলতে গেলে। আমাদের এই সামনে এই যে ক্যালকুলাসটা আছে, আমরা এই ক্যালকুলাসের উপর বেস করে সামনে আমাদের 12 ক্লাস আসবে। তো আমাদের এখানে আছে কি আপাতত ভেক্টর প্রকারভেদ, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর গুণ, ভেক্টর ক্যালকুলাস। ওকে, তাহলে এই যে 5টা প্রকার, এই 5টা হচ্ছে কি আমাদের চ্যাপ্টার আউটকাম। আমরা এই চ্যাপ্টার থেকে এগুলো শিখবো। ওকে ওকে, তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই আবার। ওকে, ভেক্টর দেখো এখানে আমি লিখে রাখছি ভেক্টর, আমাদের চ্যাপ্টারের ভিতর কিন্তু আমরা ঢুকে গেছি, ঠিক আছে? আচ্ছা, অনেকে লিখছো হয়তো সম্ভব জানি না বা সম্ভব না। আসলে সম্ভব না, ভেক্টরে ভাগ সম্ভব নয়। এটা বড় বড় করে সবাই খাতার উপর লিখো, ভেক্টরে ভাগ সম্ভব নয়। প্রথমে সবাই খাতার উপর এরকম হেডিং দাও ভেক্টর, সবাই ভেক্টর উপর এরপরে লিখো, উপরে এরকম ভাবে ভেক্টর লিখো, লেখার পরে লিখো ভেক্টর, প্রথমেই স্টার চিহ্ন দিয়ে লেখো ভেক্টর ভাগ সম্ভব নয়, ঠিক আছে? ওকে, ভেক্টর ভাগ সম্ভব নয়। আচ্ছা, এরপরেই এখানে চ্যাপ্টার আউটকাম আছে, আমি কিন্তু চ্যাপ্টার আউটকাম গুলো
উল্লেখ করেছি এখানে, এই যে চ্যাপ্টার আউটকাম, এই আউটকামগুলো সবাই খাতায় দ্রুত নোট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, একজন বলতে শুরু করেন। ওকে, শুরু করব, এক্ষুনি শুরু করব। ওকে, আচ্ছা চলো। ভেক্টর, এই যে চ্যাপ্টার ভেক্টর, আমরা এই ভেক্টরের ভিতর প্রথমে ভেক্টর জানতে গেলে শিখতে হবে কি রাশি। আমরা রাশি 9-10-এ শিখছি, সেটা হচ্ছে কি, রাশি হচ্ছে যা কিছু পরিমাপযোগ্য, তাকেই আমরা বলতেছি কি রাশি। ওকে, তাহলে দেখো সেটাই আমি এখানে লিখে রাখছি যে ভৌত রাশি বা রাশি, পদার্থবিজ্ঞানে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হচ্ছে কি রাশি। এই দেখো এখানে আমি এটা লিখে রাখছি, পদার্থবিজ্ঞানে যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হচ্ছে রাশি। এখন আসো, তোমাকে হয়তো প্রশ্ন করবে যে রাশি কত প্রকার। ওকে, দেখো এই যে আমি পাশে রাশির প্রকারভেদ দিয়ে রাখছি। ওকে, দেখো এখানে বলছে রাশি কত প্রকার, কি কি। প্রথমে দেখো লেখা আছে কি রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলরাশি, একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি। দেখো আমি এই যে দাগায় রাখছি, এই যে এখানে রাশি হচ্ছে দুই প্রকার, চলরাশি এবং ধ্রুব রাশি। ওকে, ওকে, তাহলে আসো, ভৌত রাশি কি চলরাশি এবং ধ্রুব রাশি এই দুই প্রকার আমাদের। এরপর আসো চলরাশি, চলরাশি কয় প্রকার, দুই প্রকার, স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা এরপর আসো ভৌত রাশি, ভৌত রাশির আরেকটা প্রকারভেদ হচ্ছে ধ্রুব রাশি। এই ধ্রুব রাশির ভিতরও আর দুটো প্রকারভেদ আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ওকে, তাহলে ভৌত রাশি কয় প্রকার বলছি, দুই প্রকার, চলরাশি এবং ধ্রুব রাশি। এরপর আসো চলরাশি কয় প্রকার বলছি, দুই প্রকার, স্বাধীন চলক এবং নির্ভরশীল চলক। ওকে, ধ্রুব রাশি, ধ্রুব রাশিও কয় প্রকার, দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা এবার আসো স্বাধীন চলকটা কি। আমরা যদি এখানে একটু লেখালেখি করি, ধরো এইখানে ধরো আছে কি আমাদের, আমরা y = mx + c, এইটার সাথে সবাই পরিচিত। সো আমি এই রাশিটার ভিতর ধরো তো আমি x কে যা ইচ্ছা তা নিতে পারবো, ঠিক আছে, x কে আমি যা ইচ্ছা তা নিতে পারবো, কিন্তু এই y কি আমি যা ইচ্ছা তা নিতে পারবো না। কেন? কারণ আমি x এর যে ভ্যালু নেব সেইটার উপরই আমাদের y টা আসবে। তাহলে এইখানে আমরা লিখতে পারি x এর উপর নির্ভরশীল। ওকে, x এর উপর নির্ভরশীল। ওকে, x এর উপর নির্ভর, ওকে, নির্ভরশীল। ওকে, আচ্ছা আমার হ্যান্ডরাইটিং এর জন্য আমি প্রথমে একটু করে নিচ্ছি, কারণ আসলে হ্যান্ডরাইটিংটা এখানে এই অফলাইন বোর্ডে হলে, সামনাসামনি হলে খুব ভালো হতো, কিন্তু আসলে এখানে সামনাসামনি এটা আসে না খুব ভালো এই গ্রাফিক্স ট্যাবে। সো এইটাতে হাতের লেখা আশা করি বুঝতে পারতেছো। ডিপেন্ডেন্ট। ওকে, তো আমরা এখানে বলতে পারি দেখো x হচ্ছে যা ইচ্ছে নিতে পারি, আর এই y-টা কি আমার এই x এর উপর ডিপেন্ডেন্ট। সো আমরা এই স্বাধীন চলক একে বলতে পারি এটা হচ্ছে x, নির্ভরশীল চলক এটাকে আমরা বলতে পারি কি y। ঠিক আছে, আচ্ছা এবার আসো স্কেলার এবং ভেক্টর রাশি। এই স্কেলার ভেক্টর রাশি নিয়ে আমাদের সামনে ব্যাপক বিস্তৃত পড়াশোনা। ওকে, আচ্ছা আচ্ছা একজন বলছো কমেন্টটা সরালে ভালো হয়, দেখা যায় না। আচ্ছা আপু, আপনি এই স্ক্রিনটা বড় 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 করে নেন আর কি, দেখেন এখানে একটা কোনায় অপশন আছে। আচ্ছা একজন বলছো বুঝি নাই, আচ্ছা আমিও একবার বলি, শর্টে শেষ করে দেখো। y = mx + c, এটা কি আমাদের একটা রাশি। এটা কিসের রাশি? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে কি সরলরেখা। তো আসো এই স্ট্রেট লাইন এইটাতে সরলরেখা যখন হবে তখন এখানে আমরা x এর ইচ্ছা মতো মান ধরতে পারবো। x এর ইচ্ছা মতো মান মানে কি, তাহলে আমার যা ইচ্ছা আমি তাই ধরছি এখানে x থেকে, ধরো x এর মান 10, 15, 20 যা খুশি। কিন্তু এখানে যদি y
ওয়াই এর মান আমরা বসাতে চাই, তাহলে আমি কি ওয়াই এর মান ইচ্ছা মতো বসাতে পারবো? পারবো না। কারণ কি এখানে এই এক্স এর মান যা বসবে তার উপর নির্ভর করে আমার ওয়াই এর মানটা বসবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বলতে পারি আমরা, এই ওয়াই এর মান হচ্ছে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট কার উপর? এক্স এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ওকে, আশা করি একটু বুঝতে পারছো। সবাই যদি এই পর্যন্ত বুঝতে পেরে থাকো তাহলে সবাই কমেন্টে লিখো ওকে। সবাই কমেন্টে ওকে লিখো। যদি বুঝতে পেরে থাকো এই পর্যন্ত তাহলে সবাই কমেন্টে ওকে লিখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে সবাই ওকে লিখো। ওকে, এই তো অনেকে লিখতেছে, লিখো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এরপরে আমাদের রাশিটা আসবে কি? ধ্রুব রাশি। ধ্রুব রাশি কি? স্কেলার এবং ভেক্টর রাশি। তাই এটার প্রকারভেদ সম্পর্কে আমাদের সামনে পড়াশোনা আছে। পরের স্লাইডে যাই আমি। দেখো এই যে চলে আসছে আমাদের কি? স্কেলার রাশি। ঠিক আছে? স্কেলার রাশি কি? তার মানে উপরে লিখে রাখছি আমি, দেখো, যে সকল রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মান প্রয়োজন। ঠিক আছে? ওকে, দেখো তার মানে এই যে আমরা ধরো নির্ভর করি যে সকল রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মান প্রয়োজন। ধরো তুমি, এই হচ্ছে কি আমার একটা এ পয়েন্ট, এই হচ্ছে একটা বি পয়েন্ট। তুমি এই এ থেকে বি তে এরকম ভাবে ঘুরে ঘুরে যেতে পারো। ঠিক আছে? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। সো আমরা বলতে পারি এই এ থেকে বি তে এইটা হচ্ছে এর দূরত্ব। ওকে, এ থেকে বি তে হচ্ছে কি? এর দূরত্ব। ওকে, তাহলে এ থেকে বি তে যদি এর দূরত্ব হয় তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে তার দুটোর মধ্যবর্তী দূরত্ব কি? এই এ বি। আচ্ছা দেখো তো, এই এ থেকে বি তে দূরত্ব নির্ণয়ের জন্য আমি যদি বি থেকেও শুরু করতাম, লাইক বি থেকে শুরু করে 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 আবার এই এ পর্যন্ত আসতাম, তাহলে কি আমার এই দূরত্বের কোনো চেঞ্জ হতো? হতো না। তার মানে কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে? ওকে, তার মানে আমাদের উদাহরণ, এক্সাম্পল, এক্সাম্পল কি হতে পারে? দৈর্ঘ্য। ওকে, এক্সাম্পল হতে পারে দূরত্ব। আচ্ছা, এক্সাম্পল হতে পারে ভর। ওকে, এক্সাম্পল হতে পারে শক্তি প্রবৃত্তি। ঠিক আছে? আমি কিন্তু এখানে বলি নাই যে এটাই এখানে শেষ, এটার উপর আরো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তাহলে স্কেলার রাশি কি বোঝা গেল? যে সকল রাশি প্রকাশের জন্য কেবলমাত্র মান প্রয়োজন। ঠিক আছে? তার মানে কি আমি যদি কেবলমাত্র একটা মানের সাহায্যে একটা রাশিকে প্রকাশ করতে পারি তাহলে সেটা কি? আমার স্কেলার রাশি। এটা হচ্ছে সহজ কথা। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের নেক্সট পড়াশোনায় যাই, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, সবাই দেখো বুঝতে পারছো কিনা এইটুকু স্কেলার রাশি, এটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এই তো অনেকে লিখতেছে ওকে। আচ্ছা চলো তাহলে এরপর আমরা যাই ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশি কি? যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন। তার মানে কি আমার যে ভেক্টর রাশি এখানে মানও লাগবে দিকও লাগবে, আমি তা না হলে ভেক্টর রাশি এখানে প্রকাশ করতে পারবো না। ধরো আমরা সবাই দেখেছি দূরত্ব কাউন্টিং জানি। দূরত্ব কাউন্টিংটা কিরকম করে? তোমাকে যদি বলা হয় ধরো খুলনা থেকে ঢাকা আসা, বা অনেকের বাড়ি বাইরে আছে, ঠিক আছে, খুলনা থেকে ঢাকা আসা, এই খুলনা থেকে ঢাকা আসা আমরা কয়েকভাবে আসতে পারি। ধরো খুলনা থেকে প্রথম ঢাকা তুমি বাসে আসতে পারো, ঠিক আছে, আবার খুলনা থেকে ঢাকা তুমি ট্রেনেও আসতে পারো, ঠিক আছে, আবার তুমি ধরো খুলনা থেকে ঢাকা প্লেনে আসতে পারো। ধরো সে হচ্ছে বড়লোক, খুলনা থেকে একটা প্লেন ভাড়া করে, তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো বড়লোক মানুষ, সে হচ্ছে একটা প্লেন ভাড়া করে সে খুলনা থেকে ঢাকা যাবে প্লেন ভাড়া করে। তো এখন এই প্লেনটা ভাড়া করছে সে সোজাসুজি দূরত্বটা পার করার জন্য। তাহলে আমরা বলতে পারি সে বাসে যে দূরত্বটা গেছে, যে দূরত্বটা ট্রেনে গেছে তার থেকে প্লেনে তার দূরত্ব কম লাগবে, সময়ও কম লাগবে। ঠিক আছে?
সো আমরা বলতে পারি কি এখানে এই বাস বা ট্রেনের থেকে প্লেনের দূরত্বটা কম। তো আমরা এখানে বলতে পারি তাহলে এই দূরত্বটা প্রকাশের জন্য আমাদের এই প্লেনে চড়তে গেলে অবশ্যই তাহলে দিক বলে দিতে হবে। যে তুমি যদি শুধু বলো যে খুলনা থেকে ঢাকার দূরত্ব 1 কিলোমিটার, তাহলে সে 1 কিলোমিটার কোন দিকে যাবে এটা যদি সে না বুঝে তাহলে কি সে কোনো দিকে যেতে পারবে? সঠিক করে পারবে না। তার মানে কি 1 কিলোমিটার তাকে বলে দিতে হবে যে উত্তর দিকে 1 কিলোমিটার বা দক্ষিণ দিকে 1 কিলোমিটার। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা এটার একটা উদাহরণ নিই। ধরো আগের উদাহরণটাই নিই আমি। এই হচ্ছে এইটা হচ্ছে সেই এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমি এ বি পথ এইটাকে লিখলাম এ পাশে লাল। তাহলে এ বি পথ লাল, এইটা নির্দেশ করবে কি দূরত্ব। কিন্তু আমরা এ বি পথে ধরো আমি আরেকটা পথ আঁকাই এখানে। এই দেখো এই এ বি পথে আমি এই ব্লু কালির পথেও যেতে পারি না। ঠিক আছে, এই এ বি পথ, এ বি পথ এইটাকে আমি পাশে লিখলাম নীল। এইটাকে বলা হবে সরণ। ঠিক আছে, তার মানে আমি এ থেকে বি তে যে কোনো ভাবে ঘুরে ঘুরে যাই না কেন সেটা হবে কি আমার এ বি পথ, সেটা হচ্ছে দূরত্ব হবে। যে কোনো ভাবে ঘুরে যাই, আর যদি সোজা স্ট্রেট লাইন একদম বরাবর যাই তাহলে সেটা হবে কি আমার জন্য সরণ। ঠিক আছে, এটুকু বোঝা গেছে কিনা? ওকে, আমি আরেকটা উদাহরণ দিই। দেখো সবুজ কালিতে একটা আঁকাই। দেখো এ থেকে ধরো বি তে এরকম ভাবে ঘুরে এখান থেকেও যাওয়া যায়। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমি পথটা পরে আঁকালাম এ থেকে বি তে, তাহলে এ বি পথ সবুজ। আমাকে সবাই কমেন্ট করো তাহলে এই সবুজ পথ কি হবে? সরণ হবে না দূরত্ব হবে? সবাই কমেন্ট করো আমাকে। এ বি পথ দূরত্ব হবে, সরি এ বি পথ এটা কি হবে, দূরত্ব না সরণ? এই সবুজ পথটা কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করতে থাকো। এ থেকে বি পথ সবুজ পথটা কি হবে, দূরত্ব না সরণ? ওকে, এই তো কমেন্ট আসা শুরু করছে, দূরত্ব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটাকে লিখতে পারি এখানে দূরত্ব। ওকে, আচ্ছা। তাহলে চলো, তাহলে এই যে স্কেলার রাশি প্রকাশের জন্য কি দরকার? তাহলে শুধুমাত্র মান দরকার। এই যে মান, আমি এখানে মানের নিচে আন্ডারলাইন করে রাখি, কেবলমাত্র মান দরকার। বাট আমার এই ভেক্টর রাশি এটা প্রকাশের জন্য কি দরকার? এই মান এবং দিক উভয়ই দরকার। ঠিক আছে, ওকে। তাহলে মান এবং দিক উভয় যদি থাকে তাহলে আমরা কি বলবো তাকে? ভেক্টর রাশি। ওকে, ওকে। এরপর আসো, এরপর হচ্ছে টেনসর রাশি। আচ্ছা, টেনসর রাশি এই স্কেলার এবং ভেক্টর রাশির প্রকারভেদের ভিতর কোথাও টেনসর রাশি নামে কোনো রাশি ছিল না, কিন্তু এইখানে আমাদের একটা রাশির অবতারণা ঘটছে, সেটা হচ্ছে টেনসর রাশি। ওকে, আচ্ছা। তাহলে টেনসর রাশিটা কি হবে? দেখো আমি এখানে কমেন্টে বোর্ডে লিখে রাখছি, সেটা হচ্ছে যে সকল ভেক্টরের মান এবং দিক উভয় আছে কিন্তু এরা ভেক্টর বিনিময় সংযোগ সূত্র প্রভৃতি মানে না। আচ্ছা, ভেক্টর যোগের কিছু সাধারণ নিয়ম আছে। যেমন আমরা যদি জানি, এখানে বলতে পারি আমরা 9-10 ছোটবেলায় শিখছি, সেটা হচ্ছে 1 + 1 = 2। এটাও কি আমরা এইটার বাইরে কি 1 + 1 কখনো কি 9 লিখি না। তার মানে এটা হচ্ছে ভুল, এটা উপরটা সঠিক, নিচেরটা ভুল। ঠিক সেরকম ভাবে এই ভেক্টরেরও কিছু বেসিক নিয়ম আছে, বিনিময়, সংযোগ, এই প্রত্যেকটা সূত্র আমরা সামনে পাবো। ঠিক আছে, সো আমরা বলতে পারি দেখো এখানে ভেক্টরের যে ফর্মুলা, এই ভেক্টরের সূত্র যেটা না মানবে তাহলে আমরা তাকে বলবো কি? টেনসর রাশি। ওকে, আচ্ছা। টেনসর রাশি তাহলে কি মান এবং দিক উভয় আছে কিন্তু ভেক্টরের বিনিময় বা সংযোগ সূত্র মানে না। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? তাহলে আসো দেখো, এটার উদাহরণ হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে, এটার উদাহরণ সবথেকে বড় উদাহরণ হচ্ছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে,
ওকে, তড়িৎ প্রবাহটা কিরকম? ধরো এই এই হচ্ছে আমাদের একটা সার্কিট। ওকে, আমরা জানি, আমরা 9-10-এ তড়িৎ প্রবাহ পড়ে আসছি, আমরা জানি কি বর্তনীর প্লাস চিহ্ন থেকে মাইনাস, এই প্লাসের দিকে কারেন্ট যাত্রা শুরু করে, প্লাস থেকে মাইনাস দিয়ে কারেন্ট আবার প্রবেশ করে। সো এইটা হচ্ছে, দেখো আমার কারেন্টের ভ্যালুও আছে, এই আই এর মান আছে। ওকে, এই আই এর দিকও আছে। ওকে, কিন্তু তারপরেও এটা ভেক্টরে যোগ সূত্র মানে না। আমি এখানে লিখে রাখি, আচ্ছা এই নিচে লিখি, কিন্তু আই ভেক্টর ল মানে না। ঠিক আছে, তার মানে কি এটা না ভেক্টর রাশি হবে না স্কেলার রাশি হবে, এটা কি হবে তখন? টেনসর রাশি। ঠিক আছে, ওকে, তাহলে সবাই বোঝা গেছে আমি কি বুঝলাম এখানে? টেনসর রাশি কি? যে রাশিটা আমার না স্কেলার রাশি না ভেক্টর রাশি। ভেক্টর রাশির একটা বিশেষ প্রকারভেদ হচ্ছে কি এই টেনসর রাশি। ওকে, আশা করি এইটুকু বোঝা গেছে। ওকে, সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট করো দ্রুত, এই পর্যন্ত বোঝা গেছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো সবাই কমেন্ট করতে থাকো, ততক্ষণে আমরা পরের সূত্রে যেতে থাকি। ওকে, এইখানে দেখো ভেক্টর রাশি মনে রাখার ছন্দ। দেখো আমি তোমাকে আগের পেজে ভেক্টর রাশি প্রকারভেদ পড়াইছি, ভেক্টর রাশি পড়াইছি, কিন্তু ভেক্টর রাশি যে প্রকার, আমি কিন্তু প্রকারভেদ পড়াইনি ভেক্টরে, বা কি কি ভেক্টর রাশি উদাহরণও দিইনি। এই স্কেলার রাশিরও উদাহরণ দিয়েছি, দৈর্ঘ্য, দূরত্ব, ভর, শক্তি। টেনসর রাশির উদাহরণ দিয়েছি, তড়িৎ প্রবাহ, এটাই। কিন্তু আমি ভেক্টর রাশি কোনো উদাহরণ দিই নাই। আচ্ছা, ভেক্টর রাশি উদাহরণ না দিলে তাহলে এখানে আসো, আমরা এই যে একটা ছন্দ, দেখো ছন্দটা লিখে রাখছি কি, সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো সাধারণত ভবে সব তরুণের প্রবল টক দই প্রিয়। ওকে, এইখানে এই ছন্দের ভিতর আমাদের প্রতিটা ভেক্টর রাশি চলে আসবে। কিভাবে? চলো আমরা দেখি। দেখো প্রথমে দেখো এই দন্তস্ব দিয়ে কি বুঝাবে? এই দন্তস্ব দিয়ে বুঝাবে সান্দ্র বল। ওকে, এই ভ দিয়ে কি বুঝাবে? ভরবেগ। ওকে, আচ্ছা এই ব দিয়ে কি বুঝাবে? এই ভ দিয়ে শুধু ভরবেগ, আর এই বে দিয়ে শুধু বেগ। ওকে, আচ্ছা এরপর আসো দন্তস্ব। এই দন্তস্ব দিয়ে কি বুঝাবে? সেটা হচ্ছে সরণ। ওকে, আচ্ছা দেখো তাহলে দন্তস্ব দিয়ে কি বুঝাচ্ছে? সরণ। ওকে, এরপর আসো এই দন্তস্বর পর আছে কি ব, এই ব দিয়ে কি বুঝাবে? ওকে, এই ব দিয়ে বুঝাবে বল। ঠিক আছে, আচ্ছা এরপর আসো তরুণ। এই তরুণ থেকে আসবে ত্বরণ। ত্বরণ। ওকে, আচ্ছা এই প্রবল থেকে আসবে প্রাবল্য। ওকে, আচ্ছা প্রাবল্য কি হতে পারে? প্রাবল্যর ভিতর কয়েক প্রকার, আমরা 9-10-এ শুধুমাত্র তড়িৎ প্রাবল্যটা পড়ছি। ওকে, তড়িৎ বাদেও এখানে আরো এক প্রকার প্রাবল্য আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, তাহলে দুই প্রকার প্রাবল্য কি ভেক্টর রাশি হবে। ওকে, এখন আসো টর্ক। এই টর্ক দিয়ে বুঝাবে টর্ক। টর্কের মানে কি? বলের ভ্রামক। ওকে, তাহলে দেখো টর্ক দিয়ে বোঝাবে কি? বলের ভ্রামক। আচ্ছা এরপর আসো দই। দই দিয়ে আসবে দৈর্ঘ্য, কিন্তু এই দৈর্ঘ্যে কথা আছে। ঠিক আছে, এই দৈর্ঘ্য দুই প্রকার দৈর্ঘ্য আছে এখানে, একটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। ওকে, একটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। ওকে, চৌম্বক দৈর্ঘ্য।
ওকে, আরেকটা আছে দ্বিমেরু দৈর্ঘ্য, দ্বিমেরু দৈর্ঘ্য। ওকে, আচ্ছা এবার আসো পয়রা ফলা। এই প্রিয় দিয়ে আসবে হচ্ছে প দিয়ে পৃষ্ঠ টান বল। ওকে, পৃষ্ঠ টান বল। আর লাস্টে এই ও দিয়ে আসবে হচ্ছে ওজন। ওকে, তাহলে দেখো আমি এখানে কয়টা ভেক্টর রাশি লিখছি, এখানে আমি একটু নীল কালি দিয়ে মার্ক করি। দেখো এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা 4, এইটা 5, ওকে, এইটা 6, আচ্ছা এই টর্ক এটা হচ্ছে 7, আচ্ছা দৈর্ঘ্য এটা হচ্ছে 8, ওকে, পৃষ্ঠটান এটা হচ্ছে 9, আর ওজন এটা হচ্ছে 10। তাহলে আমরা এই 10টা রাশি মনে রাখবো যেটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, সবাই আমাকে কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই কমেন্ট করো দ্রুত যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা স্ক্রিন ব্লার না মাহিয়াম মায়া, স্ক্রিন কিন্তু ব্লার না, আমার কি এখানে স্ক্রিন ব্লার না কিন্তু। আচ্ছা টক, টক দিয়ে হচ্ছে টর্ক, টর্ক অর্থ বলের ভ্রামক। এখন জিজ্ঞাসা করবো ভাইয়া ভ্রামক কেটা কি? আচ্ছা আমি বলি সহজ কথায় একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো, সহজ কথায় আমি বলি যে কোনো রাশি গুণ দৈর্ঘ্য, এটাকে সমান বলা যাবে রাশির ভ্রামক। যে কোনো রাশি এবং তার দৈর্ঘ্য এটাকে বলা যাবে ভ্রামক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এক এক করে উত্তর দিই। একজন প্রশ্ন করছে যে ভাইয়া ভ্রামকটা কি? সহজ কথায় বলতে গেলে যে কোনো রাশি গুণ তার দৈর্ঘ্য বলা যাবে এটা রাশির ভ্রামক। আর ভ্রামক সম্পর্কে বিস্তারিত আমরা সামনের চ্যাপ্টার নিউটনের মেকানিক্সে পড়বো, স্থির থিওরিতে পড়বো, সামনে ফিজিক্সের ভিতরে আমাদের পড়াশোনা আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা একজন লিখছো 2 নং দৈর্ঘ্য কি ক্লিয়ার না? 2 নং দৈর্ঘ্য, 2 নং দৈর্ঘ্য, আচ্ছা 2 নম্বর দৈর্ঘ্য, 2 নম্বর দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিমেরু দৈর্ঘ্য। ওই যে বললাম দ্বিমেরু দৈর্ঘ্য সামনে পাবো আমরা, সমস্যা নাই, সামনে পাবো, সবকটাই সামনে পাবো। যারা যারা বুঝতেছো না অবশ্যই সবকটা সামনে পাবো। ওকে, এর ভিতর আমরা ভরবেগটা জানি, জাস্ট ভরবেগ জানি, বেগ জানি, সরণ জানি, বল জানি, ত্বরণ জানি। জানি না এগুলো? পড়ছি কিনা এগুলো? দেখো আমি লাল কালিতে কিছু মার্ক করি, আমাকে বলো তো সেগুলো আমরা পড়ছি কিনা। ওকে, দেখো প্রথমে আছে ভরবেগ, ভরবেগ আমরা জানি কিনা। আচ্ছা আমি বুঝাচ্ছি, এক এক করে বুঝাচ্ছি। ভরবেগ, বেগ, এরপরে আছে সরণ, এরপরে আছে বল, এরপরে আছে ত্বরণ, এরপরে আছে এই প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। এইগুলো আমরা পড়ছি কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এগুলো আমরা জানি কিনা। আর তার সাথে আছে এই ওজন, এগুলো আমরা জানি কিনা। দেখো তো আমি 1 2 3 4 5 6 7 8, 8টা গোল মার্ক করছি। 1 2 3 4 5 6 7 8টা গোল মার্ক করছি। দেখো তো আমাকে দ্রুত বলো যে এখানে এই 8টা আমরা জানি কিনা 9 10 থেকে। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা বাকি যেগুলো থাকলো আমি বলি সান্দ্র বল। এই সান্দ্র বল আমরা পাবো সপ্তম অধ্যায়ে গিয়ে, ফিজিক্স প্রথম পত্রে সপ্তম অধ্যায়ে গিয়ে আমরা পাবো সান্দ্র বল। মহাকর্ষ প্রাবল্য এইটা পাবো ষষ্ঠ অধ্যায়ে গিয়ে। আমার কথা বিশ্বাস করো, এইগুলো আমরা এই অধ্যায়গুলোতে গিয়ে পাবো। চৌম্বক দৈর্ঘ্য এইটা আমরা পাবো দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে আমরা পাবো চৌম্বক দৈর্ঘ্য। আর এইটা হচ্ছে প্রথম অধ্যায়ে, প্রথম পত্রে, এটাও প্রথম পত্রে। দ্বিমেরু দৈর্ঘ্য এটা আমরা পাবো দ্বিতীয় পত্রে 2 অধ্যায়ে,
দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, ওকে। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় গিয়ে আমরা এই দ্বিমেরু দৈর্ঘ্যটা পাবো। ওকে, আচ্ছা এবার আসো পৃষ্ঠটান বল, এইটাও আমরা পাবো প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে। ঠিক আছে, এইটাও আমরা পাবো প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখতে পারো, এই জিনিসগুলো আমি যেগুলো এখন উল্লেখ করলাম। আচ্ছা বলের ভ্রামক, এইটা সামনের অধ্যায় পাবো আমরা, চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, সামনের অধ্যায় পাবো আমরা, প্রবলেম নেই। শুধু আমার উপর একটু ভরসা রাখো, ওই অধ্যায়গুলো যখন আসবে তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এখন আপাতত শুধুমাত্র নামগুলো মুখস্থ করো একটু। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আচ্ছা সান্দ্র বল কি ভাইয়া? ওই যে বললাম, আমার উপর একটু ভরসা রাখো, ওই 7 অধ্যায়ে আমরা যখন সামনে যাব তখন আমরা এটা পাবো, সমস্যা নাই। বোঝা গেছে? ওকে, আচ্ছা পরে পেজে যাই। তাহলে আমরা যেটুকু লিখেছি এই পেজে, এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে কিনা, যদি হয়ে থাকে জাস্ট ওকে লেখো, জাস্ট ওকে লিখো যে এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে কিনা। ঠিক আছে, দেখো লিখো যে এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে কিনা, ওকে লিখো। তাহলে প্রবলেম না থাকলে ওকে লিখো। ওকে, প্রবলেম যদি না থাকে তাহলে দ্রুত ওকে লিখে ফেলো এখানে। আচ্ছা ঠিক আছে, চলো অনেকে ওকে লিখতেছে, তার মানে প্রবলেম নাই। তাহলে আমরা পরের স্লাইডে যাই। ওকে, চলো নেক্সট স্লাইড। আচ্ছা এরপর আসে ভেক্টর রাশির প্রকাশ। ঠিক আছে, ভেক্টর রাশির প্রকাশ কয়েক ভাবে করা যায়। ওকে, ভেক্টর রাশির প্রকাশে সাধারণত দুটো প্রকার আছে। এক নাম্বারটা হচ্ছে অক্ষরের মাধ্যমে লিখে লিখে প্রকাশ। ঠিক আছে, তাহলে অক্ষরের মাধ্যমে লিখে লিখে প্রকাশ, এটা কিভাবে করতে পারি খেয়াল করো সবাই। আমি এই এ ধরো একটা ভেক্টর, এই ভেক্টরের মাথায় একটা তীর চিহ্ন দিলাম, এটা এক প্রকার প্রকাশ। ঠিক আছে, এটা এক প্রকার প্রকাশ। এই আবার পাশে তীর চিহ্ন দিলে বলবানে ভাইয়া এটা কি দিছেন বুঝি নাই, বাদ। ঠিক আছে, এই ভেক্টরে হচ্ছে এইটা এক নাম্বার প্রকাশ। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এই ভেক্টর আমি যদি এর মাথায় একটা শুধু দাগও দিই তাহলেও এটা একটা ভেক্টরের প্রকাশ হবে। ওকে, এবার আসো 3 নাম্বার, এই ভেক্টর আমি যদি এর নিচে শুধুমাত্র একটা দাগ দিই তাহলে সেটাও একটা ভেক্টরের প্রকাশ হবে। ওকে, আর 4 নাম্বার, আমি যদি এই ভেক্টরটাকে একটু বোল্ড করে লিখি, এরকম ভাবে একটু বোল্ড করে করে লিখি, তাহলে এইটাও কি একটা ভেক্টরের প্রকাশ হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি 4টে প্রকার বলছি, কি কি? একটা মাথায় ভেক্টরের তীর চিহ্ন দিয়ে, একটা ভেক্টরের উপরে দাগ দিয়ে, একটা ভেক্টরের নিচে দাগ দিয়ে, এবং একটা ভেক্টরকে বোল্ড হরফে প্রকাশ করে। ঠিক আছে, এই 4টেই আমরা প্রকাশ করব কখন? যখন আমরা ভেক্টর হাতে লিখব। ঠিক আছে, এই দেখো আমি পাশে লিখে রাখতেছি, এই ভেক্টর আমরা কখন প্রকাশ করব এগুলো? যখন আমরা এটা হাতে লিখব। ঠিক আছে, ওকে। আর ভেক্টরের মান প্রকাশ, ভেক্টর কি অবশ্যই একটা মানে কি তার মান আছে, দিকও আছে। তাহলে ভেক্টরের এইগুলো হচ্ছে ভেক্টরের মান ও দিক উভয় প্রকাশ করে। এই যে আমি পাশে লিখে রাখি, এটা হচ্ছে মান ও দিক উভয় প্রকাশ। ওকে, তাহলে ভেক্টরের মান ও দিক উভয় প্রকাশের জন্য এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। এবার আসো, যদি শুধু থাকে ভেক্টর প্রকাশ, ভেক্টরকে মানে প্রকাশ, ভেক্টরের মান প্রকাশ। ওকে, ভেক্টরের মান প্রকাশ কি করে দেখা যায়? দেখো, ভেক্টরকে প্রকাশ করছি কি দিয়ে? আমরা এরকম তীর চিহ্ন দিয়ে, তার পাশে আমরা এরকম মডুলাস দিয়ে দেব। তাহলে এই মডুলাস মানে কি? শুধুমাত্র এ ভেক্টর। এই এ মানে কি? এটা হচ্ছে শুধুমাত্র মান প্রকাশ করে। এটুক মানে কি? অনলি মান। ঠিক আছে, এটুকু বোঝা গেছে কিনা? দ্রুত কমেন্ট করো এটুকু বোঝা গিয়েছে কিনা। ঠিক আছে, এটুকু বোঝা গিয়েছে কিনা? দ্রুত কমেন্ট করো। ওকে, আচ্ছা যারা যারা এখনো ক্লাসে জয়েন করনি, তাদের ফ্রেন্ডরা জয়েন করনি,
তাদের অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনবক্সে নক দাও বা কমেন্টে মেনশন করো এখানে। আচ্ছা, একজন বলছো, আরেকবার বলেন দাদা। ঠিক আছে, আরেকবার বলি, চলো। আমার ভাই বলছে আরেকবার বলতে, দাদা বলে ডাকছে, চলো আরেকবার বলেই ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, এ ভেক্টর, এ ভেক্টরকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। এই এ ভেক্টরকে যখন আমরা লিখব, দেখো এই এ ভেক্টরকে যখন আমরা লিখব তখন আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। কি কি? একটা হচ্ছে এই ভেক্টরটাকে মাথায় তীর চিহ্ন দিয়ে, এটা একটা প্রকাশ। আচ্ছা, আবার দেখো এই ভেক্টরের মাথায় একটা দাগ দিয়ে, এটাও একটা ভেক্টরের প্রকাশ। আচ্ছা, এরপর দেখো ভেক্টরের নিচে একটা দাগ দিয়ে, এটাও একটা ভেক্টরের প্রকাশ। আচ্ছা, তারপর হচ্ছে এই ভেক্টরটাকে আমি বোল্ড হরফে লিখবো, এটাও হচ্ছে ভেক্টরের একটা প্রকাশ। ঠিক আছে? আর এই জিনিসগুলো আমরা কখন লিখবো? যখন এটা আমরা ভেক্টরটাকে হাতে লিখবো। ঠিক আছে? ওকে, এই ভেক্টরগুলো কি প্রকাশ করবে? দেখো এই প্রত্যেকটাই ভেক্টরের মান এবং দিক উভয় প্রকাশ করতেছে, তাই আমি পাশে লিখে রাখছি মান ও দিক উভয় প্রকাশ করে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ভেক্টরের মান প্রকাশ। শুধুমাত্র ভেক্টরের মান প্রকাশের জন্য এই ভেক্টরটাকে ধরে আমরা জেলে দিয়ে দেবো বা কারাগারে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, কারাগারে দিয়ে দেওয়া মানে কি? সে ভালো মানুষে বেরোবে, তার মানে কি? শুধুমাত্র তার মানটা বেরোবে, তার ওই যে দিক, এই দিকটাকে আমরা কি বলতেছি? খারাপ জিনিস। এই খারাপ জিনিসটা বেরোবে না, শুধুমাত্র ভালো জিনিসটা বেরোবে জেলখানা থেকে। এই এ মানটা এখানে বেরোবে ভালো জিনিস হিসেবে। বোঝা গেছে? আমার ভাই যে দাদা হিসেবে ডেকেই ফেলছো, ডেকে দিয়েছো, যে দ্রুত একটু লিখে ফেলো তো, যে আমার লেখা এটা পড়া বোঝা গেছে কিনা। দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা, তাহলে আমরা পরের টপিকে যাব। ঠিক আছে? ওকে, দেখো এরপরে আছে জ্যামিতিক উপায়ে চিত্র এঁকে জ্যামিতিক উপায় প্রকাশ। আচ্ছা, চিত্র এঁকে জ্যামিতিক উপায় প্রকাশ, এইটা কিভাবে করা যায়? দেখো, ধরো তুমি একটা ভেক্টর আঁকালে, এটা হচ্ছে এরকম দাগ দিয়ে। ওকে, এই তুমি একটা ভেক্টর আঁকালে, তাহলে এই যে যে মাথা, এই যে ভেক্টরটা তুমি আঁকালে, এইটাকে শুরু করছি কোন পয়েন্ট থেকে? এই যে পয়েন্ট থেকে। ঠিক আছে? এই যে গোল আমি মোটা করে দিয়েছি এখানে, এই গোল পয়েন্ট থেকে। আর শেষ করছি কোথায়? এই পয়েন্টে এসে। তাহলে এই গোল পয়েন্ট, এটার কিছু নাম আছে। এই পয়েন্টের নাম বলা যাবে পাদবিন্দু। দাঁড়াও, পেন ইরেজার। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে নাম হবে পাদবিন্দু বা শীর্ষবিন্দু। ওকে, বা স্টার্টিং পয়েন্ট, অথবা এটাকে বলা যাবে টেইল। ওকে, পাদবিন্দু বা শীর্ষবিন্দু বা স্টার্টিং পয়েন্ট বা টেইল। ওকে, আর এই পাশের যে নাম, এটাকে বলা যাবে কি? এটার নাম বলা যাবে, ওকে, পাদবিন্দু। দাঁড়াও, ওকে, এবার আসো। তাহলে এই পাশে এটার মান বলা যাবে, এটা হচ্ছে হেড। ওকে, এই শীর্ষবিন্দুর নামটা আমরা এই পাশের ক্ষেত্রে বেশি ইউজ করি, তাই আমি এই শীর্ষবিন্দু যে জিনিসটা আছে, খেয়াল করো, এই শীর্ষবিন্দু জিনিসটাকে আমি অপর পাশে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি? এক্ষুনি উত্তর পেয়ে যাবা। দেখো, এই শীর্ষবিন্দু জায়গাটা ফাঁকা রাখছি, এই 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 জিনিসটাকে আমরা এই পাশে লিখে দিলাম। ওকে, এইটাকে এখানে বলতেছি এন্ডিং। ওকে, আমি প্রথমে এই পাশে পাদবিন্দু লিখছিলাম, লিখে এই পাশে কেটে দিয়ে শীর্ষবিন্দুটা এই পাশ থেকে ও পাশে নিয়ে চলে গেছি। কেন নিয়ে গেছি? কারণ আমাদের ভেক্টর আমাদের বইতে প্রকাশ করছে এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুটো আলাদা হিসেবে। ওকে, আমরা যেহেতু বই কনভেনশনকে বেশি মানি, তো আমরা এখানে এই ভেক্টরটাকে প্রকাশ করতেছি কি দিয়ে? শীর্ষবিন্দু প্রকাশ করতেছি হেড, এবং পাদবিন্দু প্রকাশ করতেছি স্টার্টিং পয়েন্ট বা টেল দিয়ে। ওকে,
তাহলে এটুকু বোঝা গেছে। তাহলে হেড আর টেল তো বুঝলাম, তাহলে এই মাঝখানের অংশটুকু কি? এই মাঝখানের অংশটুকুকে বলা হবে ভ্যালু বা মান বা ম্যাগনিটিউড। আচ্ছা, ওকে, এটুকুকে বলা হবে ম্যাগনিটিউড। ওকে, তাহলে এই যে মাঝখানের অংশটুকু, এটুকুকে কি বলা হবে? ম্যাগনিটিউড। ওকে ওকে, তাহলে আমরা দেখো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি কিভাবে। দেখো, এই হচ্ছে একটা এ ভেক্টর, এই এ ভেক্টরের আমি এইখানে লিখেও এটাকে ভেক্টর হিসেবে ছবিতে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তীর চিহ্ন। তারপর ধরো আমি এ ভেক্টর এইখানে দিয়েও একে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, আবার ধরো আমার এইখানে আমি এখানে দিচ্ছি ভেক্টর চিহ্ন, তারপরেও আমি এখানে চিহ্ন দিয়ে এটা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে জ্যামিতিক উপায় প্রকাশ এবং চিত্র এঁকে প্রকাশ দুটো বোঝা গেছে কিনা? সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো জ্যামিতিক উপায় প্রকাশ এবং চিত্র এঁকে প্রকাশ দুটো বোঝা গেছে কিনা। ঠিক আছে, ওকে, দ্রুত কমেন্ট করো সবাই, কমেন্ট করো সবাই দ্রুত যে দুটো বোঝা গেছে কিনা। ওকে, এই তো লিখতেছে, বোঝা গেছে। ওকে, তাহলে চলো আমরা পরেরটায় যাই, সেটা হচ্ছে ভেক্টরের কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা। ঠিক আছে, থ্যাংক ইউ শিজুকা, থ্যাংক ইউ, সুন্দর করে বোঝান। আচ্ছা, চিত্র এঁকে প্রকাশ আরেকবার বোঝান ভাইয়া। ওকে, আচ্ছা, শর্টে রিভিউ করি। চিত্র এঁকে প্রকাশ, দেখো আমার এইখানে যে পয়েন্টটা এন্ডিং পয়েন্ট, এখান থেকে শুরু করছি আমি, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা শুরু করছি, মানে এখান থেকে আমার এটা হচ্ছে পাদবিন্দু। শুরু যেখান থেকে করব সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট বা টে বলা যাবে। ঠিক আছে, আচ্ছা, স্টার্টিং পয়েন্ট যদি হয় তাহলে আমি এটা শেষ করছি কোথায়? এই হেড বা শীর্ষবিন্দু দিয়ে। তার মানে কি এই ভেক্টরটা আমার এক পয়েন্ট থেকে শুরু হয়ে আরেক পয়েন্টে শেষ হয়েছে, তাই নাম হচ্ছে এন্ডিং পয়েন্ট। এবং এটা যেহেতু হেড, মানে এই তীর চিহ্নটা আমার মাথা নির্দেশ করতেছে, সো আমরা এটাকে বলতে পারি কি? হেড। ঠিক আছে, ওকে, এবার আসো, তাহলে ভেক্টরটার প্রকাশ কিরকম হতে পারে? ধরো আমি ভেক্টরটা তীর চিহ্ন দিয়ে একে মাথায় একে প্রকাশ করতে পারি। আবার ধরো এই ভেক্টরটাকেই আমি উপরে চাইলে এরকম পাশেও ছবি দিয়ে প্রকাশ করতে পারি, বা পাশে এরকম লিখেও প্রকাশ করতে পারি। এই মাথায় তীর চিহ্ন দিলেও সেম, বা মাঝখানে তীর চিহ্ন দিলেও সেম, বা শেষে তীর চিহ্ন দিলেও সেম। বোঝা গেছে? ওকে, আচ্ছা, আমি দ্বিতীয়বার আরেকবার বুঝাইছি, এখানে দেখো তো এখন বুঝতে পারছো কিনা। জাস্ট চিত্রকে খুবই সিম্পল, একটা ভেক্টর চিহ্ন আমরা দেখো এখানে প্রকাশ করছি কি? মাথায় তীর চিহ্ন দিয়ে। এই তীর চিহ্নটাকে একটু লম্বা বড় করে দিয়েছি, জাস্ট নির্দেশ করতেছি যে ওইটা হচ্ছে একটা ভেক্টর চিহ্ন, ওদিকে যেতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে দ্রুত বলো সবাই, এটুকু বুঝতে পারছো কিনা? ওকে ওকে, আচ্ছা, অনেকে লিখতেছে বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, দ্রুত লেখো, দেখো বুঝতে পারছো কিনা। ওকে, দেখো বুঝতে পারছো এটুকু। তাহলে আমরা নতুন টপিকে যাবো এবার। ওকে, যদি বুঝতে না পারো এরপরেও তো কাইন্ডলি এই ক্লাসটুকু, এই জায়গাটুকু আবার দেখে নিবা। তোমাদের বঙ্কিম ভাইকে আমি বলবো যেন সেই ক্লাসটা রাখে, কারণ আমার এই ছোট ছোট ভাই বোনগুলো একবার দুইবারে হয়তো অনেক সময় বুঝতে পারে না, তো সেই জন্য আমি তাদেরকে বলবো যে পরে বকিম ভাইকে বলবো যাতে ওইটুকু ক্লাস সবাই দেখার সুযোগ পায়, রেখে দিবে ক্লাস। ঠিক আছে, দেখো, আচ্ছা, গুরুত্বপূর্ণ সংজ্ঞা। গুরুত্বপূর্ণ সংজ্ঞার ভিতর কি আছে? প্রথমেই আছে সমান ভেক্টর, নামেই আছে, নাম মানেই সমান, এখানে আছে সমান ভেক্টর। তো আমরা এটা বলতে পারি এই সমান ভেক্টর দুটি সমজাতীয় ভেক্টর
এর মান ও দিক দুটোই সমান বা একই দিকে হতে হবে। সিম্পল কথা, সমান মানে সবকিছুই সমান। ঠিক আছে, ধরো আমরা যেটাকে বলি, ধরো তুমি এবং তোমার আরেক ভাই বা তোমার বোন, তোমরা দুইজন, তোমার মা বাবা বলে যে তোরা দুজন তো সমান, বা তোমরা দুজনেই খুব দুষ্টামি করো, তোমরা দুজন তো সমান। এই সমানটা কোন দিক থেকে বলে? হয় তোমার মা তোমার বোনের সাথে বা তোমার ভাইয়ের সাথে তোমাকে দুষ্টামির দিক থেকে কল্পনা করে, বা হয়তো পড়াশোনার দিক থেকে সেম বলে। তো আমরা বলতে পারি দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে আমরা কি বলতে পারি? সমান ভেক্টর বা সমভেক্টর। এটাকে বলা হবে কি? ইকুয়াল ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রথমে আসি শর্ত। শর্ত কি কি হতে হবে? ওকে, শর্তটা হচ্ছে হতে হবে সমজাতীয়। ওকে, হতে হবে মান সমান। আচ্ছা, হতে হবে এই এ অ্যাঙ্গেল বি এটা সমান হতে হবে 0 ডিগ্রি। ওকে, আচ্ছা আসো, ধরো তোমার কাছে এই এ একটা ভেক্টর আছে, এই এ হচ্ছে একটা ভেক্টর, তোমার কাছে একটা বি ভেক্টর আছে, এই হচ্ছে একটা বি ভেক্টর। তো এখন দেখো এই দুইটা ভেক্টরে তোমাকে বলে দিয়েছে মান সমান। মান সমান আমরা কিভাবে প্রকাশ করছি একটু আগে? এই তীর চিহ্ন দিয়ে। এই দেখো মান সমান, তার মানে বলতে পারি কি এই এ সমান বি। এই এ সমান বি মানে কি? তাহলে আমরা বলতে পারি যে এ আর বি মান সমান। ওকে, আচ্ছা, মান সমানের পরে আসতেছে দিক। দিক দেখো তোমাকে বলে দিয়েছে যে এই মধ্যবর্তী কোণ হতে হবে কত? 0 ডিগ্রি। এই যে পাশে আমি শর্ত দিয়ে দিয়েছি। সো এখান থেকে বলতে পারি তাহলে এ কমা বি এটা হচ্ছে সমভেক্টর। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো এ এবং বি এটা হচ্ছে দুটো সমভেক্টর। বোঝা গেছে? তাহলে সমভেক্টর কি বোঝা গেল? পাশে আমি কিন্তু শর্ত দিয়ে দিয়েছি, সমজাতি হতে হবে, মান সমান হতে হবে, এবং এ ও বি মধ্যবর্তী কোণ কত হতে হবে? 0 ডিগ্রি। তাহলে কেবল এটা সমভেক্টর হবে। ওকে ওকে, আচ্ছা, এরপর আসো অসম ভেক্টর বা বিপরীত ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কখন হবে? আচ্ছা, এরপরে দেখো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মান সমান দিক বিপরীত, আগেরটার জাস্ট অপোজিট। এখানে কি ছিল? মানও সমান ছিল, দিকও একই ছিল, কিন্তু এইটা এই ভেক্টরটা কি হয়েছে? মান সমান কিন্তু দিক হবে কি? বিপরীত। তো আমরা বলতে পারি দেখো এখানেও শর্ত কি থাকবে? সমজাতীয়। ওকে, এখানেও শর্ত থাকবে মান সমান। মান সমান মানে কি? এই এ সমান বি, এই এ সমান বি কিভাবে আসে আমি উপরে ছবিতে দেখাইছি। ঠিক আছে, আচ্ছা, এই মান সমানটা কি করে আসে উপরে ছবিতে আমি দেখাইছি। ওকে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো, তাহলে মান সমানটা কখন আসে? তাহলে মান সমান মানে কি? এখানে এ এবং বি সেম হবে। ওকে, তার মানে এ এবং বি যদি সেম হয় তাহলে মান সমান হবে, এবং তারপরে হচ্ছে দিক বিপরীত। এটা হচ্ছে দিক বিপরীত। দিক বিপরীত মানে কি? এই এ অ্যাঙ্গেল বি এটা মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আচ্ছা, সবাই এই চিহ্নটা তো জানো, এই যে এই চিহ্নটা মনে হচ্ছে মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো, অর্থাৎ আমি যদি এখানে বলি এই ধরো এই হচ্ছে একটা এ ভেক্টর আর এই হচ্ছে একটা বি ভেক্টর, আমি এখানে বলে দিয়েছি যে এই এ সমান বি, তাহলে আমরা বলতে পারি এই এ কমা বি এটা হবে কি? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বোঝা গেছে? ওকে, সবাই এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল বুঝি নাই দাদা। আচ্ছা
আচ্ছা, একজন লিখছো ম্যাথ করলে বোঝা যাবে। ম্যাথ করলে শুধুমাত্র তোমার এই শর্তগুলো ইউজ হবে, বাস তোমার এমসিকিউতে এটা বেশি আসে যে নিচের কোন দুটি সমান ভেক্টর, কোন দুটি সমভেক্টর। আরেকজন বলছে অ্যাঙ্গেল বুঝে নিয়ে যেতে। আচ্ছা, বলছে কি দুটোর দিক একই দিকে। ধরো দুটোর দিক যদি একই হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0। এই যে দেখো আমি ছবিটা আঁকাইছি, এই দেখো, এই হচ্ছে একটা এ, এই হচ্ছে একটা বি, এটা এ এটা বি, তাহলে এই এ আর বি এই দুটো যদি সেম হয় তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমরা এখান থেকে বলতে পারতেছি 0 ডিগ্রি। তো আমরা এখান থেকে বলতে পারি যদি 0 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ তাহলে এটা হবে কি সমান ভেক্টর। আচ্ছা, এক দাদা বলছো দাদা বিপরীত ভেক্টর একবার বুঝেন। আচ্ছা ভাই, আমার একবার বললেই হচ্ছে ভাই, তোমার কমেন্ট আমি দেখছি, একবার বললেই হচ্ছে। ওকে, আসো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? দুটা ভেক্টরের মান সমান হতে হবে। আমি দেখো এখানে লিখছি মান সমান, বলেই দিচ্ছে দিক বিপরীত। দিক বিপরীত মানে কি মধ্যবর্তী কোণ হতে হবে 180। দেখো এই ধরো একটা ভেক্টর এ আর এই ধরো একটা ভেক্টর বি। আচ্ছা, এ এবং বি এদের মধ্যবর্তী কোণ আমি যদি 180 ডিগ্রি বলি তবেই কেবল এটা বিপরীত ভেক্টর হবে। আচ্ছা, সমজাতীয় মানে কি ভাইয়া? আচ্ছা, সমজাতীয় ভাইয়া মানে কি? তুমি আমাকে বলো, কখনো কি বেগের সাথে ত্বরণ যোগ করা যায়? আমাকে বলো তুমি, বেগের সাথে ত্বরণ কি? আচ্ছা, বেগের সাথে ত্বরণ কি? আচ্ছা, আকলাসুর রহমান, আকলাসুর রহমান এ অ্যাঙ্গেল বি সমান 0 এটা বোঝান। আচ্ছা, বুঝাই দিচ্ছি আমি। আগে আমাকে বলো যে এই ভেক্টর বেগ এবং ত্বরণ কি পরস্পর যোগ করা যায়? এ এবং বি পরস্পর যোগ করা, সরি এ এবং বি বলছি, ত্বরণ এবং বেগ পরস্পর যোগ করা যায় কিনা? যায় না। ত্বরণের সাথে তোমাকে ত্বরণই যোগ করতে হবে, সরণের সাথে সরণ যোগ করতে হবে, বেগের সাথে বেগ। তো আমরা বলতে পারি তোমার কাছে ধরো 10টা আম আছে, 15টা আলু আছে। তোমাকে কেউ বললো কয়টা আলু আছে মোট, তুমি কি 10 আর 15 দুটো মিলে 25টা আম আলু বলবা? বলবা না, তুমি বলবা যে না আমার কাছে 15টা আলুই আছে। আচ্ছা ঠিক আছে। তো তার মানে কি আমরা একই জাতীয় রাশির সাথে একই জাতীয় রাশি যোগ করতে পারি, কখনোই ভিন্ন জাতীয় রাশি যোগ করতে পারি না। তার মানে এই সমজাতীয় মানে কি দুইটা ভেক্টরকে একই গোত্র বা একই জাতীয় হতে হবে। ঠিক আছে? হয় তুমি এখানে বেগ নিয়ে কথা বললে বেগ নিয়ে বলবা, তাহলে নয় তুমি এখানে ত্বরণ নিয়ে কথা বললে ত্বরণ নিয়ে বলবা। ওকে, আচ্ছা, একজন বলছে বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টরটা আরেকবার বোঝালাম আমি। দেখো দুটা সমজাতীয় ভেক্টর, ধরো দুইটা বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। ধরো একজন 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তরে ক্রিয়াশীল আর একজন 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণে ক্রিয়াশীল। তার মানে কি তাদের দিক বিপরীত না, কিন্তু মান কিন্তু সমান। 5 মিটার পার সেকেন্ড নর্থ, 5 মিটার পার সেকেন্ড সাউথ। তার মানে দুটো কি ডিরেকশন আলাদা, একদম বিপরীত ডিরেকশন, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। মান কিন্তু তাদের সেম। তার মানে হ্যাঁ, এই তো এবার বুঝতে পারছেন আদি, বল প্লাস বল। ওকে, তার মানে আমরা বলতে পারি দেখো মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি না হয় তাহলে কি আমরা এখানে ভেক্টরটাকে সমজাতীয় বিপরীত ভেক্টর বলতে পারতেছি না। মান সমান হতে হবে, দিক বিপরীত হতে হবে, সমজাতীয় হতে হবে। এই যে পাশে আমি হ্যাশ দিয়ে যে কথাগুলো লিখছি এগুলো হচ্ছে এমসিকিউর সময় তোমাকে মার্ক আউট করতে ইজি করবে। বুঝতে পারছো? দেখো আমি এখানে আবার বুঝালাম, এটুকু বুঝতে পারছো কিনা কমেন্ট করো দ্রুত। আচ্ছা, এটুকু বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, দ্রুত কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এই তো লিখছে। আচ্ছা, আমি নিচে একটা হ্যাশ দিয়ে লিখি। দেখো কোন ভেক্টরের আগে মাইনাস চিহ্ন দিলে, দেখো আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, কোনো ভেক্টরের আগে মাইনাস চিহ্ন দিলে দিক বিপরীত হবে। দিক বিপরীত মানে কি দিক ঘুরে যাবে, দিক বিপরীত হবে। তারপরে লিখি অর্থাৎ বিপরীত ভেক্টর
পাওয়া যাবে। ঠিক আছে, দেখো এই যে কতটুকু আমি লিখছি এইটুকু বুঝতে পারো কিনা? ঠিক আছে, এটুকু বুঝতে পারো কিনা দেখো। বোঝা গেছে এটুকু? দেখো আমি লিখছি কোনো ভেক্টরের আগে মাইনাস চিহ্ন দিলে দিক বিপরীত হবে। দিক বিপরীত মানে কি? কোনো মাইনাস দিলে কি আমাদের তার দিকটা বিপরীত হয়ে যাচ্ছে? কারণ আমাদের একটা কথা আছে ফিজিক্সে, আচ্ছা দাঁড়াও, ফিজিক্সে আমাদের একটা কথা আছে, আমি সেটা লিখে রাখি। হ্যাঁ, এখানে আমি গ্রিন কালার লিখে রাখি। ফিজিক্সে মাইনাস মানে, ফিজিক্সে মাইনাস মানে কি? এক বিপরীত অবস্থা, ওকে, আর দুই হচ্ছে বিকর্ষণ, বিকর্ষণ আকর্ষণ, সরি এখানে হবে এটা আকর্ষণ। ওকে, এটা হবে আকর্ষণ। ওকে, দেখো ফিজিক্সে মাইনাস মানে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে বিপরীত অবস্থা, দুই হচ্ছে আকর্ষণ। এখন আমাদের যেহেতু এখানে ভেক্টরের ভিতর কোনো আকর্ষণ বিকর্ষণের কোনো ব্যাপার নাই, তো আমরা এখানে বলতে পারি ফিজিক্স মানে কি, এখানে মাইনাস দেওয়া মানে বিপরীত হয়ে যাবে দিক, অর্থাৎ বিপরীত ভেক্টর পাওয়া যাবে। আচ্ছা, একজন লিখছে একটা ভেক্টর লেফটে গেলে তার আগে মাইনাস দিলে সেটা কি রাইটে যাবে মানে উল্টে যাবে? হ্যাঁ, এই তো বুঝতে পারছো। ধরো একটা ভেক্টর যাচ্ছিল উত্তর দিক করে, তুমি তার আগে একটা মাইনাস দিয়ে দিলে, এখন সে যাবে দক্ষিণ দিক করে, জাস্ট দিকটুকু বিপরীত হয়ে যাবে, এইটুকু হচ্ছে ডিফারেন্স। ওকে, বোঝা গেছে? ওকে, সবাই সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। জানালে ওকে লিখো, সঠিক করে বুঝতে পারছো কিনা লিখো, ওকে লিখো। সবাই ওকে লিখো, এটুকু বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই তো লিপি বসাক বুঝতে পারছে সঠিক কথা, যে এ অ্যাঙ্গেল বি 0, এটার মানে হচ্ছে একই দিকে গেলে 0 ডিগ্রি হয় আর বিপরীতে গেলে 180 ডিগ্রি হয়। বাহ, এই তো সুন্দর কথা বুঝতে পারছে। দেখছো তোমাদের ক্লাসমেটরাও তোমাদের সাথে বুঝে যাচ্ছে। এখন দ্রুত করে ওকেটা লিখে দাও যদি বুঝতে পারো, তাহলে আমরা পরের টপিকে যাব। ঠিক আছে, মন্দন বুঝায় মাইনাস, রাইট, মন্দন মাইনাস বুঝায়। আমরা ত্বরণ, আচ্ছা মন্দন মাইনাস বুঝায় বলতে ওইটাও তো ত্বরণ আর মন্দন বিপরীত অবস্থা না? ত্বরণের বিপরীত অবস্থা মন্দন না, তার মানে কি সেটা আসলে মাইনাসই বোঝায়, বিপরীত অবস্থা মাইনাসই বোঝায় আসলে। বোঝা গেছে? আমরা বলতে পারি বিপরীত অবস্থা এবং একই সাথে কি আমাদের আকর্ষণ বোঝাবে ফিজিক্সে মাইনাস। ওকে, এবার চলো নেক্সট, সদৃশ ভেক্টর। ওকে, আমি এখানে পাশে আগে সদৃশ ভেক্টরের সূত্রটা লিখি। সদৃশ ভেক্টর দেখো কি বলছে, দুইটা সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমজাতীয় হয় এবং তারা একই দিকে ক্রিয়া করতে হবে। জাস্ট সিম্পলি এই ধরো এই একটা ভেক্টর এ, এটা কাজ করতেছে কোন দিকে? এদিকে। ওকে, আবার ধরো এই গ্রাফিক্স ট্যাবে লেখা টাফেস্ট অফ দ্য টাফ। ওকে, আচ্ছা এইটা ধরো হচ্ছে এ ভেক্টর, এইটা ধরো হচ্ছে বি ভেক্টর, তাহলে কি জাস্ট এটা দেখো দুটো একই দিকে ক্রিয়া করতেছে, দুইবার ততোধিক সমজাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমরা এদেরকে বলতে পারি সদৃশ। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখো কি লেখা যায়, কিন্তু কিন্তু আমি এই এ মডুলাস অফ বি এই দুটো সমান নয় বলে দিলাম। ঠিক আছে, এ আর বি মডুলাস যদি সমান না হয় তাহলে কি বলা যাবে? এরা সদৃশ। আচ্ছা,
সদৃশ কিন্তু সমান নয়। আমি কিন্তু এখানে বলেছি সদৃশ এবং সমান দুটো ভেক্টর হতে গেলে কি হতে হবে, সমান ভেক্টর হতে গেলে তাদেরকে ভেক্টর একই দিকে ক্রিয়া করতে হবে, আবার তাদেরকে মানও সমান হতে হবে। তাহলে সমান ভেক্টর এখানে বলতে গেলে অবশ্যই দুটোর মান সমান হতে হতো, কিন্তু এখানে সমান নয় মান। তার মানে কি এখানে বলা যায় যে এটা সদৃশ ভেক্টর কিন্তু সমান নয়। ওকে, সিমিলার ভাবে দেখো আমি এখানেও দুটো ছবি আঁকি। এইটা হচ্ছে এ, এই হচ্ছে বি। এখানে আমি বলে দিলাম যে এই মডুলাস অফ এ সমান মডুলাস অফ বি। তার মানে কি বলা যায়, এখানে এই ভেক্টর তো সদৃশ হবেই, কারণ কি তারা একই দিকে ক্রিয়া করছে এবং একই দিকে ক্রিয়া করতে হবে, সদৃশ হতে হবে। সদৃশ ও ভেক্টর যোগ করতে হবে। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, জাস্ট তারা একই দিকে যদি ক্রিয়া করে তবেই কি তারা সদৃশ ভেক্টর হয়ে যাবে। ওকে, এটুকু বোঝা গেছে? তাহলে দেখো এখন সদৃশ ভেক্টর তার মানে কি সদৃশ কিন্তু সমান নয়। তাহলে প্রথম দুটো ভেক্টর সদৃশ কিন্তু সমান নয়, কারণ আমি বলছি তাদের মান ডিফারেন্ট। ঠিক আছে, এবার আসো পরেরটাই লিখছি সদৃশ এবং সমান, তার মানে কি তাদের মান কিন্তু ডিফারেন্ট না। পরেরটাই এখানে মান ডিফারেন্ট, এখানে মান ডিফারেন্ট, কিন্তু এখানে কিন্তু মান ডিফারেন্ট না, এখানে মান সেম। মান সেম মানে কি তারা সদৃশ হবে সমানও হবে। বোঝা গেছে এটুকু? ওকে, তার মানে কি সদৃশ এবং সমান ভেক্টর সব সময় কি এই একই দিকে ক্রিয়া করবে। নিচে দেখো এটা হ্যারি দিয়ে কোশ্চেন লিখে রাখছি, সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। এটা আমাকে এখানে লিখবো ব্যাখ্যা করো। ওকে, এটা আমাকে সবাই ইনবক্স করবা। ঠিক আছে, সকল সদৃশ ভেক্টর, সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়, এটা আমাকে সবাই ইনবক্স করবা। বোঝা গেছে? ওকে, দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? বুঝলে ওকে লিখো। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? ওকে লিখো তাহলে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে সবাই ওকে লিখো। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো আমাকে দ্রুত সবাই ওকে লিখো তাহলে। ওকে, সবাই এই পর্যন্ত বুঝতে পারলে ওকে লিখো। ঠিক আছে, আচ্ছা। আর এই কোশ্চেনটাই যে সমান ভেক্টর, এটা আমাকে সবাই কমেন্ট করবা, সবাই ইনবক্স করবা আমাকে। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেই। বিসদৃশ ভেক্টর। আচ্ছা, বিসদৃশ ভেক্টর কি হবে তাহলে? আমরা এতক্ষণ ধরে সদৃশ সমান ভেক্টর নিয়ে পড়াশোনা করলাম, বিসদৃশ ভেক্টর তার মানে দেখো এখানে আমি প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই। দুটি ভেক্টর দিক বিপরীত, জাস্ট দিক বিপরীত হতে হবে। এইটা হচ্ছে কি এ আর এইটা হচ্ছে কি এখানে বি। আমি এখানে বলে দিলাম এই এ নট ইকুয়ালস টু বি মডুলাস, মানে কি তাদের মান সমান নয়। মান সমান না হলে তাদের কি বলবো, তাদের কেবল বিসদৃশ। কিন্তু যদি তাদের মান সেম হয়ে যায়, এই এ বি, তাদের যদি মান সেম হয়ে যায়, বি মান সেম হয়ে গেলে কি হবে, তাদের ঠিক আছে। এখন দেখো লাইট ক্লিয়ার আছে কিনা। লাইভটা আমাকে এখন দ্রুত লেখো কমেন্ট করে যে এখানে লাইভ এবার ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, দেখো দ্রুত, আমরা বেশি সময় আর নিব না, ক্লাসটা আজকে পর্যন্ত রাখবো। আচ্ছা, একজন বলছো শর্তগুলো ভাইয়া আর একবার দেখো। শর্তগুলো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি, তাদের দুটো ভেক্টর সমজাতীয় হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু মানের কোনো কথা নেই, যদি মানের কথা থাকতো তাহলে সেটা সমান ভেক্টর হয়ে যেত। বোঝা গেছে?
তাহলে দুটো সদৃশ ভেক্টর হতে হলে কি শর্ত? সমজাতীয় হতে হবে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে। আচ্ছা, বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? দুটি সমজাতীয় ভেক্টরের দিক বিপরীত। তার মানে দুটি ভেক্টর জাস্ট দিক বিপরীত হলেই, দিক বিপরীত বলতে কি বুঝাইছি? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি এবং দিক বিপরীত মানে সমজাতীয় ভেক্টর হতে হবে অবশ্যই, কারণ বেগের সাথে বেগ যোগ করতে পারবা না, ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে পারবা না, ঠিক আছে? এটা সমজাতীয় ভেক্টর হতে হবে অবশ্যই। দেন আমরা বলতে পারি এটার দিক হচ্ছে বিপরীত হতে হবে। তাহলে দিক বিপরীত মানে কি? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে বিসদৃশ ভেক্টরের শর্ত কি? সমজাতীয় ভেক্টর এবং দিক বিপরীত, ঠিক আছে? ওকে, বিসদৃশ ভেক্টর তাহলে শর্তটা বোঝা গেছে। এখন আসো, যদি সদৃশ ভেক্টরের মান সমান হয়ে যায় তাহলে সেটাকে কি বলবো আমরা? সমান ভেক্টর। কারণ কি? সমান ভেক্টরের শর্ত মনে আছে? এই দেখো, সমান ভেক্টরের শর্ত কি দেখছিলাম? মান সমান হতে হবে এখানে, ঠিক আছে? এই দেখো, মান সমান হতে হবে এখানে। ওকে, আর তাহলে এখানে দেখো সদৃশ ভেক্টর তাহলে কি হতে হবে? মান সমান হয়ে গেলেই সেটা সমান ভেক্টর হয়ে যাবে। এখন তাহলে পরের অংশটা কি? বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কি? এখানে যদি মান সমান হয়ে যায়, কারণ কি? বিসদৃশ ভেক্টর এই দেখো এখানে লেখা ছিল মান সমান হতে হবে, দিক বিপরীত হলেও মান সমান, তার মানে কি? সেটা তখন হয়ে যাবে বিসদৃশ ভেক্টর, ঠিক আছে? বোঝা গেছে? আর এই কোশ্চেন দুটো আমাকে সবাই ব্যাখ্যা করো। এটা হচ্ছে দুটো ইনবক্স করবা বা গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? ইনবক্স করবা বা গ্রুপে পোস্ট করবা আমাকে, গ্রুপে পোস্ট করবা বা ইনবক্স করবা আমাকে, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে? তাহলে সবাই বলো যে এই পর্যন্ত বোঝা গেছে কিনা। যদি বুঝো তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই বলো দ্রুত, বোঝা গেছে কিনা ক্লাস? সবাই দ্রুত বলো আমার ক্লাসটা বোঝা গেছে কিনা, ঠিক আছে? যদি সবাই ওকে লিখে দাও তাহলে আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই দ্রুত বলো ক্লাস বোঝা গেছে কিনা। ওকে, ক্লাস বোঝা গেছে কিনা আমাকে দ্রুত বলো। ওকে, দ্রুত বোঝা গেছে কিনা? দ্রুত বোঝা গেছে কিনা আমাকে বলো, দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা। আচ্ছা, আমি ভাইয়া লিখছে যে ভাইয়া আরেকবার বোঝান। আমি আরেকবার পরে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আমি এটা কিন্তু আরেকবার এক্সপ্লেন করছি, নেট ভালো থাকা অবস্থাতে আমি আরেকবার এক্সপ্লেন করছি। তো আশা করি এটা বুঝতে পারছো। যদি হয়ে থাকে তাহলে দ্রুত বলো আমাকে। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? আচ্ছা, শোনো তাহলে সবাই পড়াশোনা করো।